প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে বোঝাপড়া থাকতে হবে বললেন ভারতের সেনা প্রধান। সীমান্ত ইস্যুতে দিল্লিতে ভারপ্রাপ্ত হাই কমিশনারের সাথে আলোচনা। সিআইডি ল্যাবে পরীক্ষা হবে গণহত্যার সময়কার শেখ হাসিনা সহ জড়িতদের ফোন রেকর্ড। ট্রাইব্যুনালে অভিযোগ দিল শহীদ আবু সাইদের পরিবার। সিআইডিকে এটা ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। অনিয়ম করে পূর্বাঞ্চলে প্লট নিয়ে শেখ রেহানা, ববি এবং আজমিনার বিরুদ্ধে দুদকের মামলা। আসামি করা হয়েছে আলোচিত ব্রিটিশ মন্ত্রী টিউলিপকেও। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়াকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান। প্রধান উপদেষ্টার যৌথ প্রযুক্তি কমিটি কাজ করছে জানিয়েছেন রাষ্ট্রদূত। নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল। হুমকির মুখে আরও কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের। সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে। বাৎসরিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এমনকি 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের সময়ও বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ ছিল বলে জানিয়েছেন জেনারেল দ্বিবেদী। এদিকে সীমান্ত ইস্যুতে আলোচনার জন্য দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারের সাথে আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সোমবার দিল্লির মানেকশ সেন্টারে প্রেস ব্রিফিং করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এ সময় সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকৌশল পরিকল্পনা সহ নানা ইস্যুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় সেনাপ্রধান বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের। কৌশলগত কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এমনকি তাদের ক্ষেত্রেও বিষয়টা একই। তাই প্রতিবেশী হিসেবে আমাদের একসাথেই থাকতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়াও থাকতে হবে। এমন কোনো কিছু করা উচিত হবে না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সময়ও বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ হয় বলে জানান ভারতের সেনাপ্রধান। রাজনৈতিক পট পরিবর্তন হলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক আছে বলেও জানান তিনি। সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সম্পর্ক ছিল তাতেও কোনো পরিবর্তন আসেনি। এরপরেও আমি বাংলাদেশের সেনা প্রধানের সাথে ভিডিও কনফারেন্স করেছি। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া হবে। কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। এদিন নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে পাঠানো হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ সময় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এর আগে রোববার একই ইস্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথেও কথা বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাতে। সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, রাত দিন চলছে সেখানে টহল। রুবেল হাসানের ক্যামেরায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। শিবগঞ্জ উপজেলার দুর্গম চৌকা সীমান্ত এলাকায় নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি প্রতিবাদ করার পরও কথা শোনেনি তারা। খবর পেয়ে ছুটে আসে আশপাশের গ্রামের শত শত মানুষ।
মাতৃভূমি রক্ষার্থে যেহেতু বিজিবি ভাইয়ের এখানে আছে, জনগণ এখানে আছে, তারা আমার এক জিনিস ছাড়া তাদের যুক্তি নাই ভাই। এর জন্য আমরা এখানে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের দেশ, আমাদের দেশের জন্য সবকিছু করা লাগবে। দেশের মাটি ইন্ডিয়ারে দেবো কেমনে? না, কোনো আমাদের ভয় নাই, আমাদের জন্য প্রাণ দিতে রাজি। দেশের মাটির প্রতি একটা মায়া আছে, ভালোবাসা আছে, তাই বিধায় আমাদের দেশ তো তাদেরকে দখল করতে দেব না। দফায় দফায় পতাকা বৈঠকের পর পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কৌশলগত কারণে নিজেদের অবস্থানও সরিয়ে নেয় বিজিবি। জনসাধারণকে বুঝিয়ে সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনা সম্মতির ভিত্তিতেই সেটা করা হবে, কিন্তু সেটা না করে আন্তর্জাতিক সে আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। সেই চেষ্টা কয়েক দফায় তারা বিজিবি সদস্যরা জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করেছে। বিজিবি সরে গেলেও নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর খোঁড়া গর্তগুলো এখনো আগের মতো। তবে দুই পক্ষই তাদের বাংকারগুলো সরিয়ে ফেলেছে। যে কোনো সময় আবারও বেড়া তৈরির তৎপরতা শুরু হতে পারে আশঙ্কায় দিনের চেয়ে রাতে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। ব্যাটালিয়ন কমান্ডারের নেতৃত্বে মধ্যরাতেও ছিল নজরদারি। আমাদের প্রস্তুতি আছে, আমাদের নাইট ভিশন আছে, আমরা রাতের বেলা যে কোনো মুভমেন্ট আমরা দেখতে পারি। আর সবচেয়ে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সব ধরনের প্রস্তুতি আছে। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনোবল, এবং আমি কতটুকু আন্তরিকতার সাথে কাজ করি, দায়িত্বটা পালন করি। তো আমি সেই ক্ষেত্রে বলবো আমার বিজিবি সেই দিক দিয়ে অনেক এগিয়ে আছে। ভারতের পক্ষ থেকে কাজ পুরোপুরি বন্ধের ব্যাপারে এখনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তাই সাময়িক বন্ধের ঘোষণায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝেও আছে উদ্বেগ, উৎকণ্ঠা। চৌকা সীমান্ত এলাকা, ঠিক আমরা শূন্য রেখায় দাঁড়িয়ে আছি। শূন্য রেখার ওই পারে যে পেছনে আমরা ফ্ল্যাড লাইটগুলো জ্বলছে, সেখানেই তারা কোনো রকম আলোচনা ছাড়াই, বিজিবির সাথে কোনো রকম আলোচনা ছাড়াই বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের একটা চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির সাথে সাথে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা তাদের সেই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, চৌকা সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। কল রেকর্ডগুলো বিশ্লেষণের জন্য সিআইডি ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে কল রেকর্ডের পাশাপাশি পাওয়া গেছে ভিডিও ফুটেজ এবং টেক্সট মেসেজ। সোমবার জুলাই আগস্ট গণহত্যা মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানেই উঠে আসে কিভাবে সেই সময় নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এ সংক্রান্ত কল রেকর্ড সহ ইলেকট্রনিক নানা তথ্য হাতে এসেছে প্রসিকিউশনের, যা সিআইডি ল্যাবে যাচাই বাছাইয়ের জন্য চাওয়া হয় আদালতের অনুমতি। পরে আদালত তদন্ত সংস্থাকে তা যাচাই বাছাইয়ের অনুমতি দেন। আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলোর বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড, জি, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত, যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে। এছাড়াও শেখ হাসিনার আমলে গুম খুনের নানা তথ্যউপাত্ত হাতে এসেছে তদন্ত সংস্থার। তবে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ আনে প্রসিকিউশন। এটা একটা সিস্টেমেটিক ক্রাইম, শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না, এভিডেন্স কিলিং এর কিন্তু একটা পর্যায় এখানে আছে, সেটা একটা আলাদা উপন্যাস। এই হত্যাযজ্ঞের সাথে মানবতা বিরোধী যত অপরাধ আছে সেই অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর, জানান শুধু অডিও রেকর্ড নয়, বিভিন্ন ভিডিও ফুটেজ, মেসেজ সহ ডিজিটাল এভিডেন্স যাচাই বাছাইয়ের জন্য আবেদন করা হয়। আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। আপনারা জানেন যে ভিডিও ফুটেজ, বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে।
কোনো চাপেই মাথা নত নয়, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। খুব স্পষ্ট করে বলতে চাই, ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কোনো চাপের মধ্যে নেই, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এই অভিযোগ দায়ের করেছেন সাইদের ভাই। দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ সময় তার বুকে গুলি করে পুলিশ। শহীদ হন আবু সাইদ। এই ঘটনায় অভিযোগ দায়ের করতে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আবু সাইদের পরিবার। পরে শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন তার ভাই। সাইদের পরিবার ও বন্ধুরা বলেন, এতদিনে মাত্র 2-3 জন আসামি গ্রেপ্তার হয়েছে, বিচারে কোনো অগ্রগতি নেই। আদৌ বিচার হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আবু সাইদ হত্যা মামলার মাত্র 2-3 জন আসামি ধরা হয়েছে, বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনও আবু সাইদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছে। আবু সাইদের পরিবারের অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালে মামলা চলতে কোনো বাধা নেই। আবু সাইদের পরিবার রংপুরে তারা নিজেরা একটা মামলা করেছেন। সেই মামলার যে বক্তব্য, এবং আমরা এটা বলেছি যে লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, এবং তার সাথে ওই সময় ঘটনার সময় যারা তার পাশে সহযোদ্ধারা ছিল, যারা এই ঘটনার সময় তাকে উদ্ধার করেছে, তার পাশে থেকেছে, যারা পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী, তারাও এসেছে সাথে, এবং তারা এই ঘটনার বর্ণনা দিচ্ছে। এটা সবগুলোই আমরা অন্যদের ক্ষেত্রে যে প্রক্রিয়া নিয়েছি, যে সবগুলো মিলেই তো তদন্ত হবে। এটা একটা কাউন্ট বা একটা ঘটনা, যাত্রাবাড়ি একটা ঘটনা, উত্তর একটা ঘটনা, আবু সাইদের ঘটনা একটা ঘটনা, এরকম একটা বিষয় হিসাবে আমরা নিব। এসব হত্যা মামলায় ট্রাইব্যুনালে ন্যায় বিচার হবে এমনটাই প্রত্যাশা সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। তথ্য গোপন সহ নানা অনিয়ম করে পূর্বাঞ্চলে 10 কাঠা করে 30 কাঠা প্লট নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে ববি এবং মেয়ে আজমিনা। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে সহযোগিতা করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রিটিশ এমপি টিউলিপকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের এক সারিতে 6টি প্লট। এর মধ্যে শেখ রেহানার প্লট নম্বর 13, তার ছেলে রাদর মুজিব সিদ্দিকীর প্লট নম্বর 11 আর মেয়ে আজমিনা সিদ্দিকীর প্লট নম্বর 19। তারা প্রত্যেকেই 10 কাঠার প্লট পেয়েছেন। এর জন্য কাঠাপতি দিতে হয়েছে মাত্র 3 লাখ টাকা করে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ও ডিপ্লোম্যাটিক জোন হলেও পূর্বাঞ্চলে তারা এই প্লট পেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন ও স্বজন হওয়ায়। এক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর প্রভাবও কাজ করেছে বলে দুদক জানিয়েছে। আবার প্লট নেওয়ার ক্ষেত্রে রেহানা ও তার 2 ছেলে মেয়ে তথ্য গোপন করেছেন। রাজধানীতে তাদের প্লট, ফ্ল্যাট ও স্থাবর সম্পদ থাকলেও সেই তথ্য দেখাননি আবেদনে। ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠা প্লট বরাদ্দর ক্ষেত্রে রাজুকের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। এভাবে তথ্য গোপন করে প্লট নেওয়ায় শেখ রেহানা, তার ছেলে রাদর মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্দির বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককেও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ
মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। রবিবার প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা অজদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই মামলায়ও আসামি ছিলেন শেখ হাসিনা। 2022 সালে তাদের নামে প্লট বরাদ্দকারী গণপূর্ত ও রাজুক কর্মকর্তারাও এসব মামলায় আসামি হয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ব্রিটেনের রাজা চার্লসের একটি দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড অনুদান দিয়েছেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। এমন প্রতিবেদন করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সানডে টাইমস। বলা হচ্ছে, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 2007 সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামের একটি দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস। শায়ান রহমান এই তহবিলেই প্রায় 2.5 লাখ পাউন্ড অনুদান দিয়েছেন। 2018 সালে বাংলাদেশে এই ট্রাস্টের কার্যক্রম শুরুতে সহায়তা করেন তিনি। শায়ান এই দাতব্য সংস্থার উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান। সানডে টাইমসের অনুসন্ধান আরও বলছে যে শায়ান এফ রহমান একটি অফশোর ট্রাস্টের মাধ্যমে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় 12 লাখ পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। সেখানেই থাকতেন টিউলিপ সিদ্দিকের মা এবং শেখ হাসিনার বোন শেখ রেহানা। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়াকে মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার রাষ্ট্রীয় ভবন যমুনাতে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমানের সাথে সাক্ষাৎকালে এই আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। এ বিষয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ প্রযুক্তিগত কমিটি গত 31শে ডিসেম্বর কুয়ালালামপুরে একটি বৈঠক করেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার হাই কমিশনার। এই সংক্রান্ত আরও একটি বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেছেন, কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শ সভায় যোগদানের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, বাংলাদেশ এ বছরের মাঝামাঝিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 5ম যৌথ কমিশন বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত। নিজের তৈরি আইনের দোহাই দিয়ে শেখ হাসিনা এবং তার পরিবার দেশের যেখানে ইচ্ছা সেখানে জমি দখল করেছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, শুধু পূর্বাচলেই শেখ হাসিনা নিজের পরিবারের নামে 60 কাঠা জমি দখল করেছেন। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা, অটো, ভ্যান চালক শ্রমিক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেছেন। রিজভী এই সময় আরও বলেছেন যে দেশের সকল সম্পদ লুট করে নিজের আঁচলের নিচে রেখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। বিভিন্ন প্রকল্পের নামে দেশ থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে তার পরিবার। শেখ হাসিনার আমলে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার ঘটনার সমালোচনা করেছেন বিএনপির নেতা। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনাকে তৈরি করা। 80,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে দূরত্ব আছে বলে মনে করে না জামায়াত। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সাথে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ভবিষ্যতে বিএনপির সাথে একসঙ্গে কাজ করবে তার দল। জামায়াতের এই নায়েবে আমির বলেছেন, আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় সে বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে জামায়াতের আমিরের। দলের পক্ষ থেকে ব্রাজিলকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। সময় না, বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না
যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার অন দি বেসিক পয়েন্টস ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। গেস্ট রুম কালচার বন্ধ এবং দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কেউ ডাকসু সহ নির্বাচন বন্ধের পায়তারা করলে এবং গেস্ট রুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা চালালে প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বলেছেন অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। উপাচার্য ডাকসু নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। বলেছেন কেউ ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা করলে তাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে। নব্য ফ্যাসিবাদ জন্ম নিলে সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই সময় শিক্ষার্থীরা। আমরা অনতি বিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে যে নতুন সংখ্যা সৃষ্টি হয়েছে, যে গেস্ট রুম কালচার ফিরে আসার পায়তারা চলছে, এই পায়তারার অবসান চাই ডাকসু নির্বাচনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গায় যদি আবার সর্বপ্রথম কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, আমরা নিজেরা সেটার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের 5-6 মাস হয়ে যাওয়ার পরেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে ডাকসু দেওয়া হচ্ছে না, এর প্রপার জবাবদিহি প্রশাসনকে করতে হবে। নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাসে অনশন প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বুধবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। রাতে সচিবালয়ের সামনে এই তথ্য জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেছেন শিক্ষার্থীদের 3 দফা দাবি চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে তারা। 3 দফা দাবি আদায়ে সোমবার বিকেলে পদযাত্রা করে সচিবালয়ের সামনে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাতে সেলাইন নিয়েই রাস্তায় শুয়ে পড়েন তারা। দাবি আদায়ে দিতে থাকেন নানা স্লোগান। স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয় তাদের। বলেন পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশে লেখাপড়া চালিয়ে যাওয়া কষ্টকর। সামান্য হল সুবিধাটা পাচ্ছি না, ক্যাম্পাস সুবিধা পাচ্ছি না। আমাদের যে মেধার বিকাশ ঘটাবো, কিভাবে বিকাশ ঘটাবো? দিনের পর দিন মেসে থাকতেছি, মেসে থেকে সার পোকার কামড়, তেলা পোকার কামড়, ইঁদুরের কামড়, এইগুলো সহ্য করার থেকে আমাদের এই রাস্তায় এখানে এসে অনশন করে মরে যাওয়া ভালো। আমরা জানি যে সেনাবাহিনী একটা ঠিকাদারি প্রতিষ্ঠান না, কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান এই দায়িত্ব নিতে পারবে বলেও আমরা বিশ্বাস করতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, দাবি আদায় অনড় শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার সবার কথা জানানো হয়। দাবি পূরণের আশ্বাসে অনশন অবস্থান কর্মসূচি থেকে সরে আসে শিক্ষার্থীরা। তবে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। তাদের তো এরকম কথা আমরা আগেও শুনেছি। তো যেহেতু তারা 3টা দাবির মধ্যে 2টা দাবি আমাদের হুবু আমরা যেমন দিয়েছি সেভাবে করে নিয়েছে, সেক্ষেত্রে আমরা অনশন কর্মসূচি থেকে আমরা প্রত্যাহার করছি। কিন্তু কথা হলো যতক্ষণ না এগুলো আমরা একদম স্পষ্ট আমরা দেখতে পাবো বা এগুলো আমরা লিখিত পাবো, বাস্তব রূপে দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন চলবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানিয়ে বুধবার পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান উপাচার্য। সচিবালয় থেকে যেহেতু এই চিঠিটা আমাদের ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে মিলে গেছে এবং এই দাবির প্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আলোচনা হবে এবং কুইকলি এসেছে যে আগামী পরশুদিনই এটা আলোচনা হবে। সেইটা আমার মনে হয় যে ছাত্রছাত্রীকে অনুরোধ করব আর একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা। এর আগে সকাল থেকে স্লোগানে উত্তাল ছিল জবি ক্যাম্পাস। মূল ফটকে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তাদের অনশনে অসুস্থ পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। চাকরিতে পুনর্বহালের 1 দফা দাবিতে এবার সচিবালয়ের সামনে আমরণ অনশন করছে 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত পুলিশের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টররা। বিকেলে অবস্থান কর্মসূচি শেষে আমরণ অনশন শুরু করেছেন তারা। জানিয়েছেন বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরি পুনর্বহালের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এই কর্মসূচি। আন্দোলনরতরা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বাস দিল এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন তারা। চাকরিতে পুনর্বহালের 1 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। সকাল থেকে চাকরিতে পুনর্বহালের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশ নেন তারা।
আন্দোলনরতরা জানান অব্যাহতি পাওয়া ৩২১ জন সাব ইন্সপেক্টরের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলনে নামেন তারা। স্বরাষ্ট্র সচিব স্যার আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে আমরা ভালো কিছু পেতে যাচ্ছে, কিন্তু এতদিন পরও আমরা পেতে পারি নাই। তো সেইখান থেকে আমরা এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশ পুলিশ মানুষের সেবায় নিয়োজিত, আমরাও চাই যে আমরা চাকরিতে যোগদান করে মানুষের সেবা করব। আমরা এখনো আশায় আছি যে তারা আমাদেরকে কিছু জানাবেন। আমরা যেহেতু একটা ডিসিপ্লিন ফোর্স, আমরা ডিসিপ্লিনের সাথে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। চূড়ান্ত একটা সিদ্ধান্ত আমাদের না জানানো পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কোনো আশ্বাস না পাই, আমাদের যদি পুনর্বহাল না করা হয় আমরা কন্টিনিউ এখানে অবস্থান করব আমাদের মৃত্যু পর্যন্ত। দুপুরে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার অনুরোধ করা হলেও এতে অনড় থাকেন তারা। তুমি বারবার এখানে আসতেছো, কোনো রকম কোনো কিছু চাই না, কোনো রকম ওয়ার্নিং দেওয়া নাই, বলা নাই, কোয়া নাই, তুমি হুট করে চলে আসলা। সারাদিন অবস্থান কর্মসূচির পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় বিকেলে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। জানান সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত চলমান থাকবে এ কর্মসূচি। আমাদের পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা এখানে আমরণ কর্মসূচি চালিয়ে যাব। অন্যদিকে একই স্থানে কারারক্ষী পদে নিয়োগপত্রের দাবিতে অবস্থান নেয় ৬২তম ব্যাচের নিয়োগ বঞ্চিতরা। তাদের অভিযোগ চূড়ান্তভাবে নির্বাচিত হলেও তাদের দেয়া হয়নি নিয়োগপত্র। জেলা কারারক্ষী, মহিলা কারারক্ষী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আমাদের যোগদান করানো হয়নি। কেন করা হয়নি, কিসের ভিত্তিতে আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি আমরা নিজেরাও জানি না। যতদিন পর্যন্ত ওরা আমাদের নিয়োগপত্র দিবে না, ততদিন পর্যন্ত আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, সচিবালয়ের সামনে এই যে এরকম করে কর্মসূচিতে অবস্থান করব। আমরা চাই আমাদের নিয়োগপত্র দিয়ে আমাদের ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হোক, আমাদেরকে নিয়োগপত্র দিয়ে আমাদেরকে যোগদান করানো হোক, এটাই আমাদের দাবি। নিয়োগ বঞ্চিত ৪৮ কারারক্ষী ও মহিলা কারারক্ষীকে দ্রুতই চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ৬৩ জন আইনজীবী। এতে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ। আইনজীবী সাইফুল হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে আদালত পাড়ায়। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় দিনভর ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল 11:30টায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ৬৩ জন আইনজীবী, যারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। মোট ৬৬ জন আসামির মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন। শুনানি শেষে বেলা 12:30টায় ৬৩ জন আইনজীবীর প্রত্যেককে ১,০০০ টাকার বন্ডে পুলিশি রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। এই মামলাটা করেছে একজন ব্যক্তি যিনি ঘটনা দেখে নাই, ভাঙচুরের মামলা। এখানে ৬৩ জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত না। বিস্ফোরক মামলার আসামিদের জামিন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষ। পরে আদালত চত্বরে বিক্ষোভ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অনেকে। যারা সনাতনী ইস্কনের দোসর, ইস্কনের সন্ত্রাসী, যারা আলী হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, যারা উস্কানি দিয়ে এই হত্যাকাণ্ডে সংঘটিত করছে, তারা এই আজকে যে আসামিরা সারেন্ডার করেছেন এই আসামিরা। জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। র্যাব, পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরাও। যেহেতু অনেক আইনজীবী একসাথে আদালতে আত্মসমর্পণ করবেন, সেই উপলক্ষে আমরা একটা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখানে রেখেছিলাম। সুন্দর মতো শেষ হয়েছে এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। একই সাথে আদালত চত্বরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা অন্য এক মামলায় আরেক আইনজীবীরও জামিন মঞ্জুর করেন আদালত। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এই ঘটনায় তার বাবা হত্যা মামলা এবং তার ভাই বিস্ফোরক আইনে মামলা করেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ২০১০ সালের যে চুক্তিতে ১০ গ্রাম শূন্য রেখা বরাবর ভারত বেষ্টনী দিতে চায়, সেই ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে। বিজেপি জানিয়েছে আপাতত কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। ৩ সীমান্তে অতিরিক্ত সৈন্য প্রত্যাহার হলেও থমথমে বর্ডার, সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী। অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটিয়ে লালমনিরহাটের ১০ গ্রাম সীমান্তবর্তী খিতিরপাড়া গ্রামের শূন্যরেখায় ২ দিন আগে ফ্লাডলাইট স্থাপন ও কাঁটাতারের বেষ্টনী দেওয়া শুরু করে বিএসএফ, কিন্তু বিজেপির বাধায় তা সম্ভব হয়নি।
কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার পর অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী। এরপর বিজিবিও তাদের অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয়। তবে নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার রাখা হয়েছে। উদ্বেগ আর উৎকণ্ঠা সঙ্গী করেই ফের চাষাবাদ শুরু করেছে প্রান্তিক চাষি। তাদের অভিযোগ, সীমান্তে তীব্র আলো ও কাঁটাতার স্থাপন হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। 5টা বাজলে এখানে আর থাকি দেয় না, দাবড়ায় কুকুরের মতন দাবড়ায়। অতিদিক থাকি তাও ওইখান থেকে লাইট মারে পিটায়। আমরা ক পাশে সিসি ক্যামেরা সেট করছি, আমাদের বউ বোনের বর্তমান বর্ডারে আসতে পারে না। ওই বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্ট দিছে, সোলার ল্যাম্পপোস্ট, যার কারণে রাত্রিবেলা ওই লাইটের আশেপাশে অনেক পোকা আসবে এবং ফসল নষ্ট হবে। এই তার কাটার বেড়ার মধ্যে আবার দুই বল কারেন্টের তার, কি কারণে বাতি দিল তো কারেন্ট পোকা ধরে ধান আবাদ খেয়ে ফেলায়। বিজিবি বলছে 2010 সালের একটি চুক্তির আলোকে শূন্যরেখা বরাবর বেষ্টনী দিতে চায় ভারত, কিন্তু দেশের স্বার্থ রক্ষায় চুক্তির ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে। ততদিন কাজ বন্ধ রাখবে বিএসএফ। এটা 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে। আমরা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম তাহলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য, আমরা কিন্তু বাধা দিতাম না। আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা আবারও বসবো। থমথমে পরিস্থিতি সাতক্ষীরার ভোমরা সীমান্তে। স্থানীয়রা জানান, দিনের শুরুতে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। বিএসএফ এর বাধায় বন্ধ আছে চাষাবাদ। এই জমিটা 30 বছর ধরে করি, তা আমরা ওখানে জমিটা রোপণ করতে গেছিলাম, তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি। তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার, রোপণ করা যাবে না। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে বিজিবি ও বিএসএফ। কোনো পক্ষে উত্তেজনা দেখা দিলে তা প্রশমনে পতাকা বৈঠক হচ্ছে নিয়মিত। আমিন বাবু, যমুনা নিউজ। ময়মনসিংহে অভিযান চালিয়ে নকল ভেটেরিনারি ঔষধ এবং কেমিক্যাল এবং ঔষধ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর কাচি ঝুলি এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় একটি আবাসিক ভবন থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কেমিক্যাল এবং নকল ঔষধ তৈরির সরঞ্জাম। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত এপি অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত পণ্যগুলো ধ্বংস এবং সিলগালা করা হয় গুদামটি। নতুন HMP ভাইরাস নিয়ে আতঙ্কের কিছুই নেই, করোনার মতো মহামারী আকারে ছড়াবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেছেন, সাধারণ ফ্লুর মতোই এই রোগ। শিশু, বয়স্ক এবং জটিল রোগ আছে এমন রোগীদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা না থেকে সীমান্তে সতর্কতা জারির পরিকল্পনাও নেই সরকারের। করোনার মতোই চীন থেকে উৎপত্তি নতুন HMP ভাইরাসের আক্রান্ত একজন রোগী এরই মধ্যে শনাক্ত হয়েছে বাংলাদেশে, তাই ছড়াচ্ছে আতঙ্ক। তবে ভাইরাসটি কোভিডের মতো ভয়ঙ্কর না, মহামারী আকারে ছড়ানোর ক্ষমতাও নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এটা দীর্ঘদিন যাবত এই অঞ্চলে ছিল, এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসযন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, কোনো জায়গাতে বিজ্ঞানের কোনো অংশেই এটাকে SARS-CoV-2 এর সঙ্গে কোনো তুলনীয় কোনো ভয়াবহতা এটার আছে কেউ বলেনি। তবে ভাইরাসটি সাধারণ ফ্লুর মতো হলেও শ্বাসযন্ত্রের কিছু সমস্যা করতে পারে শিশু, বয়স্ক ও জটিল রোগীদের ক্ষেত্রে। এজন্য তাদের মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষ সহকারী। এটা সাধারণ ফ্লু 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, সাধারণ ফ্লু যেভাবে ভালো হয়। যদি না উনি বিশেষ কোনো সমস্যা না থাকে, লাইক উনি যদি খুবই অল্প বয়সী বাচ্চা না হয়, ওনার যদি ইমিউনিটি কম্প্রোমাইজ না হয়, ওনার যদি কিডনি ডিজিজ না থাকে এবং ওনার যদি COPD না থাকে, সাধারণ যে জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। ঝুঁকি যাদের আছে তারা মাস্ক পরে চলা। HMP ভাইরাস সাধারণ ফ্লুর মতো হলেও সতর্ক আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য শিগগিরই কিছু পরিবর্তন আসছে বিদ্যমান স্বাস্থ্যবিধিতে। বলতে আমার কোনো ডিলেমা নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। IMF এর শর্তের কারণে মানুষের কষ্ট বাড়ছে। আলাপ আলোচনা ছাড়াই ভ্যাট বাড়িয়েছে সরকার। এই ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুল হক মঞ্জু।
দুপুরে এবি পার্টির কার্যালয়ে সরকারকে ভ্যাট প্রত্যাহার করে নিজেদের ঘাটতি পূরণের আহ্বান জানিয়েছেন তারা। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সরকারকে ঠিক কোথায় সংকট আছে তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক। আমাদের রাজস্ব আয় কভার করার জন্য এই ভ্যাটটা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা যে আলাপ আলোচনা ছাড়া, জিজ্ঞেস করা ছাড়া এই ধরনের একটা নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছেন, এটা অবিলম্বে প্রত্যাহার করেন। সংকটগুলোকে অংশীজনদের সাথে পরামর্শ করেন। প্রয়োজনে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমতের কমিশন তৈরি করা হয়েছে তাদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসেন, যেখানে যেখানে যে অংশীজনের সাথে বসা দরকার আপনারা পথ খুঁজে বের করেন। প্রায় প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেছেন, হাসপাতালে ভর্তির পরে খালেদা জিয়ার ফিজিওথেরাপি করানো হচ্ছে, এতে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল। রোববার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩১ দফা নিয়ে মতবিনিময় এবং সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন আজকে কেউ কেউ বৈষম্য বিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন, কিন্তু বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে সেই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি। মালয়েশিয়া প্রবাসীদের জন্য শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী পাসপোর্ট বিতরণ কর্মসূচি। রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে শুরু হবে এই কার্যক্রম। সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 14 থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীদের এই সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে হাই কমিশন। অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই এবং ডেলিভারি স্লিপ সহ হাই কমিশনে যোগাযোগের আহ্বান পাসপোর্ট নিতে ইচ্ছুক প্রবাসীদের প্রতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকায় যুবদল এবং স্বেচ্ছাসেবক দল শাখা। কেপটাউনের স্থানীয় এক মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পাশাপাশি এই মাহফিলে অংশ নিয়েছে দেশটির স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান, দক্ষিণ আফ্রিকা যুবদলের সভাপতি আক্তার প্রধান, সাধারণ সম্পাদক সাইদ টিটু মারুফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুকন সর্দার, সোহেল রানা সহ সংগঠনের আরও বহু নেতাকর্মীরা। জার্মানির কেমটেস শহরে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে শীতকালীন পিঠা এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের উৎসব। শনিবার কেমনিটস প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন কেমনিটস এর উদ্যোগে আয়োজন করা হয়েছে। শীতকালীন জনপ্রিয় পিঠাপুলির পাশাপাশি অনুষ্ঠানটিতে ছিল নানা দেশীয় খাবারের সমাহার। এসবের মাঝে আমন্ত্রিত অতিথিদের মন জিতে নেয় দেশীয় স্বাদের ঝালমুড়ি এবং চা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন শিক্ষক এবং কর্মকর্তারা। দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভবিষ্যতেও এরকম ইতিবাচকভাবে প্রবাসের মাটিতে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।
আরও ভয়াবহ রূপ নিতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল, কারণ লস অ্যাঞ্জেলসে আবারও বাড়ছে বাতাসের গতিবেগ। শুষ্ক আবহাওয়া এবং বাতাসের তীব্রতায় পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। অনিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়তে পারে কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকাতে। নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের ভয়াবহতম দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। দুদিন বাতাসের গতিবেগ কিছুটা কমায় সময়ের সাথে পাল্লা দিয়ে লড়েছেন ফায়ার ফাইটাররা। লস অ্যাঞ্জেলসে প্রায় 1,500 ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করছেন 14,000 কর্মী। যোগ দিয়েছে ন্যাশনাল গার্ডের 2,500 সদস্য। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে 84টি এয়ারক্রাফট। খুব সামান্য কয়েকটি এলাকায় কিছুটা সাফল্যও পেয়েছে, তবে এখনও জারি রয়েছে রেড ফ্ল্যাগ। রোববার স্থানীয় সময় রাত থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS সতর্ক করেছে মঙ্গলবার নাগাদ ঘন্টায় 96 কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে শুষ্ক বায়ু সান্টা আনা। অ্যাটনে বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে 3 জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলবে, আর সেই সাথে প্রাণহানি বৃদ্ধির শঙ্কা রয়েছে। বুধবার পর্যন্ত রেড ফ্ল্যাগ জারি থাকবে। স্যান্টা অ্যানা আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার নাগাদ সর্বোচ্চ গতিতে পৌঁছাবে। বৃদ্ধির শঙ্কা রয়েছে। বুধবার পর্যন্ত রেড ফ্ল্যাগ জারি থাকবে। স্যান্টা অ্যানা আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার নাগাদ সর্বোচ্চ গতিতে পৌঁছাবে। এরই মধ্যে নতুন কয়েকটি স্থানে ছড়িয়েছে আগুন। এক মুহূর্তের নোটিশে ঘর ছাড়তে হতে পারে আরও 1,92,000 মানুষকে। ঘনবসতিপূর্ণ ব্রেন্টউড এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে অগ্রসর হওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে 1,05,000 মানুষকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও 87,000 বাসিন্দাকে। 30 বছর ধরে ওই বাড়িতে ছিলাম। আমাদের সব শেষ হয়ে গেছে, সব হারিয়েছি। ফায়ার ফাইটাররা প্রতিটি বাড়িতে গিয়ে নিশ্চিত হচ্ছেন সবাই বের হয়েছেন কিনা। বিমানের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহতম দাবানলে ভস্মীভূত হয়েছে লস অ্যাঞ্জেলসের 12,000 ঘরবাড়ি স্থাপনা। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $250 বিলিয়ন থেকে $275 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহে উন্নতি হতে পারে পরিস্থিতির। আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার মতো আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।